ততস্থ পায়ে হুড়মুড়িয়ে শিহরণের কেবিনে ঢোকে নির্ধা। কোলে তার আধজাগ্রত নীরণ মায়ের বুকে মাথা দিয়ে লাপটে আছে। নির্ধার চলার গতির সাথে একটু একটু চলকে ওঠে শিহরণের মাথা। আবারও নিভু নিভু চোখে মায়ের বুকে মাথা রাখে নীরণ। কেবিনে ঢুকতেই চক্ষু চরক গাছ নির্ধার। শিহরণ এক নার্সের কোমর ধরে ঝুঁকে আসে। বিস্ফোরিত চোখে নির্নিমেষ তাকিয়ে থাকে নির্ধা। বুকের ভিতর ছলাৎ ছলাৎ করতে থাকে সাগরের বিশাল জলরাশি। নির্ধাকে দেখে অপ্রস্তুত হয় শিহরণ। নার্স অর্পিতাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। দুকদম সামনে এগিয়ে ক্রোধান্বিত গলায় বলল, তো এই আপনার স্পেশাল অ্যাপার্টমেন্ট? হসপিটালে রোগী দেখার নাম করে এইসব করা হচ্ছে? শিহরণ বিব্রত বোধ করে। চোখে মুখে ভারিক্কি রেখে বিস্মিত গলায় বলল, তুমি এখানে? কেন অবাক হচ্ছেন? আপনার প্রেমে বাধা পড়েছে তাই? কি আবল তাবল বলছো এসব? ছলছল করে ওঠে নির্ধার অক্ষিপুট। কাঁদো কাঁদো হয়ে আহ্লাদি গলায় বলল, এই জন্যই আপনার সময় হয় না আমাকে নিয়ে বের হওয়ার। এখন তো আমাকে ভালো লাগে না আর আপনার। শিহরণ ফিকে গলায় বলল, কি মুশকিল, এসব কি বলছো তুমি? অর্পিতার দিকে তাকিয়ে গম্ভীর গলায় আবার বলল, অর্পিতা, তুমি এখন যাও। নিধা রক্তচক্ষু নিয়ে অর্পিতার পথ আগলে দাঁড়ায়। উনুনে তেতে ওঠা কণ্ঠে ঝাঁঝিয়ে বলে, এই অসভ্য মেয়ে, লজ্জা করে না বিবাহিত পুরুষের সাথে ডলাডলি করতে? অর্পিতা চোখ মুখ কুঁচকে বিব্রত অভিব্যক্তির প্রকাশ করে। নিষ্প্রভ দৃষ্টিতে শিহরণের দিকে তাকায়। শিহরণ কিছু বলতে যাবে তার আগেই ক্রোশ ভরা কণ্ঠে প্রলজ্জিত চোখে বলল, ওদিকে কি দেখছো? আমার দিকে দেখো। বেয়াদব মেয়ে কোথাকার, পুরুষ মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে। অর্পিতা নিরুত্তর। শিহরণ লজ্জিত বোধ করে। ও এখানে একদমই নির্ধাকে আশা করেনি, তাও এমন একটা বেখাপ্পা মুহূর্তে। অর্পিতাকে চোখ দিয়ে ইশারা করতেই সে নরম পায়ে কেবিন থেকে বেরিয়ে যায়। নির্ধার উচ্চ বাচ্চে নিহরণের ঘুম উবে চলে যায়। ঢুলু ঢুলু মাথা নিয়ে কাতর নয়নে তাকিয়ে আছে শিহরণের দিকে। শিহরণ হাত বাড়াতেই ঝাঁপিয়ে পড়ে নিরণ ওর কোলে। বুকের ওপর মাথা চেপে ধরে হাত বুলাতে থাকে শিহরণ। রাগে এখনো ফোঁসফোঁস করছে নির্ধা। আজ সকালেই নির্ধা কত করে বলল ওকে ওর বাবার বাড়ি নিয়ে যেতে। এমনিতে কখনোই নিজের ইচ্ছায় শিহরণ ওকে কোথাও নিয়ে যায় না। সারা দিন হসপিটালে ব্যস্ত থাকে। ছুটির দিনগুলোতেও ঘুম নিয়ে ব্যস্ত। আর আজ ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে বলে হসপিটালে এসেছে। শিহরণের একজন পেশেন্ট ওর কাছে 1 মাস পর পর রেগুলার চেক আপের জন্য আসে। কিন্তু কোনো একটা কাজে তিনি বহির্বিশ্বে যাবেন বলে ইমিডিয়েট আজই চেক আপ করাবেন বলেই আসে। অর্পিতা শিহরণের ফিল্ড এরই সিনিয়র নার্স। ওকে হেল্প করতেই এসেছে, কিন্তু যাওয়ার জন্য পা বাড়াতেই চেয়ারের সাথে আলগোছে ধাক্কা লেগে পড়ে যেতে গেলে শিহরণ তাকে সামলায়। আর তখনই নির্ধার আগমন। নিরণকে কাউচে শুইয়ে দেয় শিহরণ। ছেলেটাকে ঠিকমতো ঘুমাতেও দেয়নি। নিরণের কপালে ছোট্ট চুমু খায় শিহরণ। চেয়ারে এসে বসে ফোঁস করে একদম ছাড়ে। অধর প্রসারিত করে ছোট্ট করে হেসে নির্ধাকে টেনে ওর পায়ের ওপর বসায়। দুহাত দিয়ে শক্ত করে নির্ধার কোমর জড়িয়ে ধরে বিগলিত গলায় বলল, এত রাগ কেন ড্রামা কুইন? নির্ধা প্রদীপ্ত গলায় বলল, একদম আমাকে ড্রামা কুইন বলবেন না। ড্রামা কুমার তো আপনি। কি করছিলেন ওই মেয়ের সাথে? শিহরণ স্মিত হাসে। নির্ধার হাতে অধর ছুঁয়ে শান্ত গলায় পুরো ঘটনা খুলে বলল। নির্ধা আহত দৃষ্টিতে শিহরণের দিকে তাকায়। বিরস গলায় বলে, সরি। ইটস ওকে। শিহরণ জিজ্ঞাসু গলায় আবারও বলল, তুমি এখানে কি করে এলে? নরম পায়ে সেখানে প্রবেশ করে মার্শিয়াদ। অধর কোণে বাঁকা হেসে ফিসেল গলায় বলে, তোর কীর্তি দেখাতে আমি নিয়ে এসেছি নিধা ভাবিকে। মার্শিয়াদকে দেখে উঠে দাঁড়ায় নির্ধা। শিহরণ ঈষৎ রাগ মিশ্রিত আর উদ্দীপ্ত গলায় বলল, তাহলে এসব তোর কাজ? ইয়াস মাই লর্ড। শালা হারামি, ঘরের শত্রু বিভীষণ। এখন তো আমাকে বউ সারা বিধবা বানাতি। মার্শিয়াদ গা দুলিয়ে হেসে ওঠে। নির্ধা লজ্জায় মাথা নিচু করে। নিরণকে কোলে তুলে নেয় নির্ধা। শিহরণ স্বাভাবিক গলায় বলল, তুমি বাসায় গিয়ে তৈরি হয়ে নাও, আমি আসছি। নির্ধা সম্মতির সূচক মাথা ঝাঁকায়। মার্শিয়াদ একটা চেয়ার টেনে শিহরণের সরাসরি বসে। শিহরণ তপ্ত গলায় বলল, তোর কি খেয়ে দেওয়া কোনো কাজ নেই? আর একটু হলে তো আমার 12টা বাজিয়ে দিতি শালা।
শালা হাতির ঘরে শিয়ালের বাচ্চা। মার্শিয়াদ সশব্দে হেসে ওঠে, সরস গলায় বলল, ভাবি সকালে কল করে বলল তুই নাকি একদম সময় দিস না তাকে। আরে মেয়েদের নাকি কান্না, বললাম ফিরে এসে নিয়ে যাব। আচ্ছা বাদ দে এসব কথা, তোর হাতের অবস্থা কেমন? মার্শিয়াদ চোখের পাপড়ি নাড়িয়ে আশ্বস্ত করে যে সে ঠিক আছে। শিহরণ উদ্যস্ত গলায় বলল, তুই কেন করছিস এসব? যদি কিছু একটা হয়ে যেত? হয়নি তো। শিহরণ একটা লম্বা শ্বাস ছাড়ে, শান্ত গলায় বলল, আশফিক কোথায়? আসছে। মার্শিয়াদ ওর মোবাইলে মনোযোগ সহকারে কিছু একটা দেখছে। শিহরণ চেয়ারে হেলান দিয়ে অক্ষিপল্লব বন্ধ করে কিছু একটা ভাবতে থাকে। দুজনের ভাবনার ছেদ ঘটে আশফিকের প্রদীপ্ত গলার আওয়াজে। দুইজন কি বনবাসে বাসর সাজাচ্ছিস নাকি? আশফিকের আওয়াজে চোখের পল্লব খুলে উদ্দাসিত দৃষ্টি দেয় শিহরণ। মার্শিয়াদ হালকা নড়ে চড়ে আয়েশ করে বসে। ঝপাত করে বসে ফিসেল গলায় প্রশ্নবিদ্ধ করে শিহরণকে আশফিক। বলে, ভাবিকে সাথে নিয়ে এসেছিলি নাকি? অন্তত হসপিটালটাকে অপবিত্র করিস না। উচ্চ শব্দে হেসে ওঠে মার্শিয়াদ আর আশফিক। কটমটিয়ে কিছুক্ষণ তাকিয়ে প্রতপ্ত গলায় শিহরণ বলল, ডপ মারা বন্ধ কর, আগে বল চেক আপ করেছিস? হুম। কি অবস্থা? বেটার নাও। যত্ন নিস। ওকে। মোবাইলের রিং বেজে উঠতেই হালকা কাত হয়ে পকেট থেকে মোবাইল বের করতেই স্ক্রিনে ভেসে ওঠে ইনশিরার নাম। আশফিক ভাবুক চোখে তাকায় মার্শিয়াদের দিকে। মার্শিয়াদ চোখের ইশারায় ওকে যেতে বলে। ওদের থেকে বিদায় নিয়ে চলে যায় আশফিক। শিহরণ ভ্রু কুঁচকে সন্দিহান গলায় বলল, ওর কোথায় গেল? মার্শিয়াদ মোবাইলের ওপর অক্ষি নিবদ্ধ রেখে ঠান্ডা গলায় বলল, শিরা কল করেছে। আচ্ছা, শিহরণ গাঢ় গলায় আবারও বলল, আজরাহেনের সাথে কথা হয়েছে তোর? মার্শিয়াদ অনুজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে ফিকে গলায় বলল, ও এখনো রেগে আছে আমার উপরে। ওই কিন্ডারগার্টেনের আর কোনো কাজ নেই? মার্শিয়াদ ম্লান হাসে। শিহরণ উদ্বেগ জড়ানো গলায় বলল, তুই হাসছিস? তো কি কাঁদবো? আমার এসবে পোষাবে না। শিহরণ ঠান্ডা ও আনম্র গলায় বলল, প্রহরকে ছেড়ে দিলি কেন তুই? মার্শিয়াদ চোখের কোণ ক্ষীণ করে গম্ভীর গলায় বলল, আজরাহান ইজ দ্য পারফেক্ট ম্যান ফর হার, আর আমি সেটাই করেছি। তুই নিজেকে সবসময় ছোট কেন করিস? মার্শিয়াদ এক দীর্ঘশ্বাস ছাড়ে। মোবাইলটা পকেটে গুজে এক হাতের আঙ্গুল অন্য হাতের ভেতর ভাঁজ করে টেবিলের ওপর রাখে। সরস গলায় বলে, জরুরি নয় যাকে আমাদের ভালো লাগে তাকেই আমাদের ভালোবাসতে হবে, বরং তাকে ভালো রেখে আমরা আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি। ক্ষণকাল চুপ থেকে গাঢ় গলায় মার্শিয়াদ আবারও বলল, আমার কাছে সে কখনো ভালো থাকবে না, আজরাহান তাকে ভালো রাখতে পারবে, আর আমি তাই করেছি। শিহরণ নির্লিপ্ত দৃষ্টিতেই বলল, তাহলে ওর পাগলামো তার কি ব্যাখ্যা আছে তোর কাছে? ভালোবাসা কোনো সূচনা মেনটেন করে না, না তার কোনো উপসংসারের প্রয়োজন হয়। তারপরও তার যদি অন্ত আমরা ঠিক করি, কিন্তু মধ্যখানে বিস্তৃত ভালোবাসার উপাখ্যান আমরা আমাদের মতো করে সাজাই। সেই জায়গায় একান্ত আমাদের নিজস্ব। তার কোনো ব্যাখ্যা হয় না, তার পরিধি বিস্তৃত, যতটা অতলস্পর্শী সাগর যতটাই বিশাল আকাশ। শিহরণ স্মিত হাসে। বিগলিত গলায় বলল, তোর ভালোবাসার ব্যাখ্যা আমার মাথায় ঢুকবে না। তোর মাথায় তো ছুরি কাঁচির বসবাস, জলজ্যান্ত মানুষকে কোমায় পাঠিয়ে দিতে 2 মিনিট লাগে। শিহরণ অধর কোণে হেসে সরস গলায় বলে, তা ভুল বলিসনি। মার্শিয়াদ তার বিপরীতে ছোট্ট করে হাসি উপহার দেয়। শিহরণ শান্ত গলায় বলল, নুরাইশের কথা ইনশিরা জানে? হ্যাঁ, এই জন্যই তো আমার উপরে রেগে আছে। মার্শিয়াদ ফিসেল এসে দীপ্ত গলায় আবার বলল, আমাকে কি পাগল মনে হয়? সবাই রাগ করে থাকে। সো স্যাড। আন্টিকে বলেছিস? হ্যাঁ, কি বললো? ওই আগের মতো, ইটস ইউর চয়েস, বাট। শিহরণ ভুরু নাচিয়ে কৌতূহল দীপ্ত গলায় বলল, কিন্তু কি? মার্শিয়াদ ছোট্ট করে শ্বাস ফেলে বিরস গলায় বলল, স্যার কি আমায় মেনে নিবে? কেন নেবে না? স্যার সব কিছু জানে তোর সম্পর্কে। জানে বলেই তো মেনে নিবে না। কোনো পিতা কি তার মেয়েকে এমন পরিবারে পাঠাতে চাইবে? শিহরণ প্রলজ্জিত চোখে প্রশ্ন ছড়ে, বলে, কেন? পরিবার ধুয়ে পানি খাবে নাকি? আর এতে তোর দোষ কি? স্যারের ভাগ্য যে তুই তার মেয়েকে বিয়ে করবি। মার্শিয়াদ হালকা হেসে বলল, থুইও না। চিন্তার কোনো কারণ নেই। নুরাইশা অ্যাডাল্ট, স্যার না মানলে আমরা আছি কেন? আমরা সব ব্যবস্থা করব।
তুই কি আমাকে আমার বাবার কাঠ গড়ায় নিয়ে দাঁড় করাতে চাস নাকি? শিহরণ নিষ্প্রুপ চোখে তাকায় মার্শিয়াদের দিকে। মার্শিয়াদের মুখ জুড়ে বিষাদ ছেয়ে আছে। গম্ভীর গলায় বলে, এই জন্যই বুঝি প্রহরকে ভুলে যেতে চাস? মার্শিয়াদ উত্তপ্ত নিঃশ্বাস ছেড়ে ঈষৎ রাগী গলায় বলল, এই তো সমস্যা কি রে? পুরনো কাসুন্দি না কাটলে চলে না? দুই হাত জোর করে আবারও বলল, মাফ কর ভাই, আমার মাথা আর ঘোলাস না, এমনিতেই টেনশনে আছি। শিহরণ ভুরু কুঁচকে বলল, কেন? মিষ্টি আমাকে স্যারের সাথে দেখা করতে বলছে। বাহ, এই না হলে আজকালকার মেয়ে। আর তোর সইছে না। হপ, মিষ্টি মোটেও ওই রকম মেয়ে নয়। এখনই মিষ্টি, এরপর না জানি রসগজা আর রসকন্দ আরও কত কি হবে। হজম করতে পারবি তো? নির্ধাকে হজম করে নিলাম। আর তো মিষ্টি, অবশ্য নিরণ না থাকলে আমার কোনো সমস্যা ছিল না। চোখকে বলতাম তুই দেখিস না, মনকে বলতাম তুই মনে রাখিস না। হারামি, চুপ কর। হা হা করে হেসে ওঠে মার্শিয়াদ। বিশাল মাঠের এক কোণে বসে আছে ইনশিরা, গায়ে একটা নীল শাড়ি জড়ানো। খোলা চুল থেকে অকৃত্রিম সৌরভ ভেসে আছে। জুতো খুলে পা দুটো বিছিয়ে রেখেছে সবুজ ঘাসের ওপর। বুনো ঘাস ফুলের একটা মিষ্টি ঘ্রাণ ভেসে আছে, ছোট ছোট সাদা আর হলুদের মিশেলে। মাঠের ও প্রান্তে কিছু উঠতি বয়সের ছেলেরা ফুটবল খেলছে। আশফিক গাঢ় দৃষ্টিতে নির্নিমেষ তাকিয়ে অবলোকন করছে ইনশিরার এই শান্ত স্নিগ্ধ সৌন্দর্য। খুব কম সময়ে ইনশিরা এরকম চুপচাপ থাকে। ঘন অক্ষিপল্লব মেলে তাকিয়ে আছে মাঠের দিকে। হালকা বাতাসে ইনশিরার চুল ওর চোখের সামনে এসে পড়তেই বিরক্তকর ছাপ পড়ে ইনশিরার চোখ মুখে। আশফিক আলতোভাবে পরিণতিত হাতে ইনশিরার চোখের সামনের অগোছালো চুল ওর কানের পিছনে গুজে দেয়। ইনশিরা ঘাড় ঘুরিয়ে মেলান চোখে তাকায়। আশফিক তার চোখের পল্লব বারবার ওঠানামা করে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখছে ইনশিরাকে। ইনশিরা স্মিত হেসে শীতল গলায় বলল, এইভাবে তাকিয়ে কি দেখছো? আশফিক উদ্বেলিত গলায় বলল, তোমাকে। চোখের পলক ফেলে সোজা হয়ে বসে ইনশিরা। চোখে হেসে আরেকবার লজ্জা মিশ্রিত আবেশে অধর প্রশস্ত করে। স্নিগ্ধ গলায় আশফিক বলল, এখনো রেগে আছো আমার উপরে? ইনশিরা গাঢ় দৃষ্টি নিবদ্ধ করে আশফিকের নেত্র যুগলে। এই এক অন্যরকম অনুভূতি। ইনশিরা কোনো কথা বলল না। আশফিক আবারও বলল, ক্ষমা করা যায় না একটিবার? ইনশিরা বিরস হেসে বলল, সামলাতে পারবে আমাকে? আমি কিন্তু অন্য মেয়েদের মতো নই। আশফিক ছোট করে হাসে। ঘাড় ঘুরিয়ে ডান পাশে রাখা একগুচ্ছ গোলাপ তুলে দেয় ইনশিরার হাতে। আচমকায় ইনশিরা উচ্ছ্বসিত গলায় বলল, আমার জন্য? না, আমার হৃদয়ের সম্রাজ্ঞীর জন্য। ইনশিরা লজ্জা মিশ্রিত হাসি হাসে। আশফিকের দিক থেকে চোখ নামিয়ে গোলাপের মধ্যে নাক ডুবায়। লম্বা নিঃশ্বাস টেনে নেয়। গোলাপের গুচ্ছতে একটা রুমাল জড়ানো। ইনশিরা ধীরে ধীরে তা খুলে নেয়। দুই হাঁটু ভাঁজ করে আসন দিয়ে বসে। গোলাপগুলো কোলের মধ্যে রেখে শুভ্র রুমালটা দু হাতের ওপর রেখে মেলে ধরে। গুটি গুটি সেলাইয়ে তাতে লেখা, তুমি চাইলেই হব আমি নীল আকাশ, তোমায় নিয়ে বাঁধব সেথায় ভালোবাসার নিবাস। আবির রঙে রাঙানো গোধূলি বেলায় করব সন্ধ্যা বিলাস। তুমি চাইলেই করব তোমার চোখের কোণে বাস। চাইলেই দিতে পারি এই জীবন তোমার নামে। আমার সঙ্গী তুমি একমাত্র, আমার আজন্মকালের হৃদয়ের সম্রাজ্ঞী। লাইনগুলো পড়তেই স্মিত হাসে ইনশিরা। নেত্রকোণে ছাপিয়ে আসে নোনতা জল। ইনশিরা আবারও পড়ে, অস্ফুটভাবে বারংবার পড়ে। প্রলজ্জিত চোখে আশফিকের দিকে তাকায়। চোখ ফিরিয়ে রুমালে ঠোঁট ছুঁয়ে দেয় ইনশিরা। আশফিকের এক হাত নিজের বুকের সাথে মিশিয়ে আলগোছে মাথা রাখে আশফিকের কাঁধে। শীত পড়তে শুরু করেছে। হিম হিম বায়ু বইছে। আশফিকের শরীরের উষ্ণতায় বেশ লাগছে ইনশিরার। আর একটু চেপে বসে ইনশিরা। আশফিক ওর মাথাটা হালকা হেলে দেয় ইনশিরার দিকে। দুজন নির্নিমেষ তাকিয়ে থাকে মাঠের দিকে। খেলা সমাপ্ত। মাঠ ছেড়ে চলে গেছে ছেলেগুলো। সূর্য হেলে পড়েছে। কমলা রঙের আভায় ছেয়েছে আকাশ। সেই সাথে রাঙিয়েছে ইনশিরার রঙিন জীবন। রাতের খাওয়া শেষ করে প্রহরের মনে পড়ল স্কুল ড্রেস ধুয়ে তা ছাদে শুকিয়ে দিয়েছিল, কিন্তু আনা হয়নি। তাই সিঁড়ি ভেঙে ছাদে এসে দেখে হিমেল শীতের রাতের কাপড়গুলো একদম শীতল হয়ে আছে। প্রহরের বেশ রাগ হলো। এত জরুরি জিনিস কেউ ভুলে যায়?
জামা কাপড়গুলো কোল ভর্তি করে নিয়ে সিঁড়ির কাছে আসতেই ওকে দেয়ালের সাথে চেপে ধরে প্রহরের অধঃসুধায় মত্ত হয় আজরাহান। বিস্মিত চোখে আজরাহানের চোখের দিকে তাকিয়ে থাকে প্রহর। সময়ের পরিক্রমায় মানুষের জীবন বদলায়, বদলায় তার বর্তমান আর ভবিষ্যৎ, কিন্তু বদলানো যায় না অতীত। কিন্তু চাইলে অতীতকে ভুলে সামনে আগানো যায়। গত কয়েকদিনে আজরাহান আর প্রহরের সম্পর্কটাও অনেকখানি গাঢ় নিবিড় হয়েছে। এখন আর প্রহর আজরাহানের সব কথায় ঝাঁঝিয়ে ওঠে না। প্রহরের বিশ্বাস তার অতীত তার ভবিষ্যতের ওপর কোনো আঁচ ফেলবে না। আজরাহানের ব্যবহার আর কথায় প্রহর সে ভরসাটুকু পেয়েছে, যার কারণে সে এখন নিজেকে আজরাহানের কাছে সমর্পণ করতে আর কোনো দ্বিধা রাখেনি মনে। আজরাহান তার সবটুকু দিয়ে প্রহরকে আশ্বস্ত করেছে যে জীবনের শেষ শ্বাসবিন্দু পর্যন্ত সে তার ডিঙ্গি নৌকার বইটা তার হাতেই রাখবে। সকল ঝড় ঝঞ্ঝাট উপেক্ষা করে তাকে পাড়ে টেনে নিয়ে আসবে। স্কুল শেষে আজও প্রহর বায়না ধরেছে সে খেতে যাবে। আজরাহান ওকে একটা ক্যাফেতে নিয়ে যায়। 2 হাতে বার্গার নিয়ে তাতেই দ্বন্দ্বপাঠী বসায় প্রহর। এইটুকু ছোট্ট পেট হলেও হাজিবাজি খাওয়াতে খুবই পারদর্শী প্রহর। অবশ্য প্রহর এই বাজে অভ্যাসের জনক আজরাহান নিজেই। প্রহরকে পাঠানোর জন্য কম তেল খরচ করেনি আজরাহান, তবে আসছে তৃপ্ত। নিষ্পলক চাহনিতে আবদ্ধ করে রেখেছে প্রহরকে আজরাহান। বিমুগ্ধের মতো প্রহরের করা প্রতিটি অঙ্গভঙ্গি অবলোকন করছে আজরাহান। প্রহরের সেদিকে ভ্রুক্ষেপ নেই। বার্গারের শেষ বাইট মুখে দিয়েই চোখ ফেলে আজরাহানের দিকে সরস গলায় বলল, এভাবে চেয়ে আছেন কেন আপনি? আগে দেখেননি কখনো? আজরাহান স্মিত হেসে হালকা নড়ে চড়ে বসে শান্ত গলায় বলে, খেতে খেতে তো একদিন আমাকেও ভুলে যাবি। প্রহর ভুরুই কুঞ্চি করে ভেংসি কাটে। মুখের সামনে থাকা কোল্ড ড্রিঙ্কসের স্ট্র দিয়ে এক শিপ টেনে নেয়। এই ঠান্ডাতেও আজরাহানের কথা অমান্য করে জোরপূর্বক কোল্ড ড্রিঙ্কস নিয়েছে প্রহর। এক সিপ টেনেই এক শীতল নিঃশ্বাস ফেলে। চোখের কোণ ক্ষীণ করে উজ্জ্বল গলায় বলল, খাবেন? আজরাহান গম্ভীর গলায় বলল, না। খেয়ে দেখেন কি মজা, একদম ঠান্ডা। আজরাহান হালকা ঝুঁকে ফিসফিসিয়ে বলল, তোরাই খাবো, দিবি? সরুন। আজরাহান সোজা হয়ে বসে গা দুলিয়ে হেসে ওঠে। স্বাভাবিক গলায় বলল, জলদি কর, আমার কাজ আছে। প্রহর স্ট্রতে চুমুক দিয়ে আরও কয়েক সিপ টেনে নেয়। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসে নিজের গলা ভিজিয়ে ঠান্ডা ঠান্ডা গলায় বলল, কোথায় যাবেন? আজরাহান চোখ বাঁকিয়ে তাকায়, গাঢ় গলায় বলে, মার্শাদের বাসায়। প্রহর উদ্দীপ্ত হয়ে উচ্ছ্বলিত গলায় বলল, আমিও যাব। আজরাহান উষ্ণ গলায় শক্তভাবে বলল, না, তোর সেখানে কাজ নাই। প্রহর কপট রাগ দেখিয়ে উত্তেজিত গলায় বলল, আমি যাব যাব যাব। আজরাহান দাঁতে দাঁত নিষ্পেষণ করে প্রলজ্জিত চোখে তাকায় প্রহরের দিকে। আজরাহানের চোখ দেখে হিম হয়ে আসে প্রহরের শরীর। প্রহর কথা বাড়ায় না। ইদানিং আজরাহানের সাথে আগের মতো উচ্চবাচ্য করে না, কিন্তু প্রহর ওর খুব ক্লান্ত মুখ আজরাহানের চোখ এড়ায় না। খাওয়া শেষে বাইকে উঠতে গেলে প্রহরের ম্লান মুখ দেখে আজরাহান নিজেকে শূন্য মনে হয়। আজরাহান সরস গলায় বলল, নিয়ে যাব, তবে আমার একটা শর্ত আছে। প্রহর প্রশ্নবিদ্ধ চোখে তাকায় আজরাহানের দিকে। আজরাহান ওর মনোভাব বুঝতে পেরে নিজেই শান্ত ও কঠিন গলায় বলল, একদম মার্শিয়াদের আশেপাশেও যাবি না। প্রহর নিরস গলায় প্রশ্ন ছড়ে বলে, গেলে কি করবেন? আজরাহান বাতাসের বেগে প্রহরের একদম কাছে চলে আসে। সংক্ষুব্ধ গলায় বলল, একদম জানে মেরে ফেলবো। প্রহর চোখ ছোট ছোট করে নির্বাক দৃষ্টি রাখে আজরাহানের চোখে। স্বাভাবিক গলায় বলে, এত হিংসুটে কেন আপনি? তোর জন্য হিংসা কেন? মানুষও খুন করতে পারি আমি। আমার জন্ম মৃত্যু তুই, আমার দীর্ঘশ্বাসও তুই, আমার জীবনের সূর্যোদয়ের শেষ প্রহর তুই। প্রহর নির্নিমেষ তাকিয়ে থাকে আজরাহানের দিকে। ছোট ছোট কয়েকটা কথা বলতেই আজরাহানের ফর্সা মুখ রক্তিম রং ধারণ করেছে। চোখের সাদা অংশ রক্তলাল। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে আজরাহানের, যার প্রতিটি আওয়াজ প্রহরের হৃদকম্পন থমকে দিচ্ছে। আজরাহান আবারও বলল, বস, সময় নেই আমার। আর আমার কথা যেন মনে থাকে, আমি যদি ভালোবাসতে পারি তা পাওয়ার জন্য মরতেও পারি, আর মারতেও পারি। প্রহর শান্তভাবে বাইকে উঠে বসে। আজরাহানের এই রূপ নতুন নয়। যখন থেকে আজরাহান বুঝতে পেরেছে প্রহর ওর প্রতি দুর্বল, আজরাহান ওর প্রতিটি কথা আর কাজে প্রহরকে বুঝিয়ে দিয়েছে ও কতটা ভয়ঙ্কর হতে পারে।
সেদিন শুধু মার্শিয়াদের সাথে মোবাইলে কথা বলার অপরাধে অন্ধকার ছাদে প্রহরকে একা 1 ঘন্টা আটকিয়ে রাখে আজরাহান। পরন্ত শীতের রাতে ঝিরঝিরি ঠান্ডা বাতাসে প্রহরের কাঁপন উঠে যায়। সেদিন সারা রাত আজরাহান প্রহরের ঘরে ছিল। ঠান্ডা লেগে মাথায় ঝিম ধরে যায় প্রহরের, গায়ে জ্বর জ্বর ভাব দেখা দেয়। প্রহরকে মেডিসিন দিয়ে নিজের হাতেই লং, দারুচিনি, আদার রস দিয়ে রংচা বানিয়ে তাতে লেবু চটকে সারা রাতে 2-3 বার খাওয়ায়। সারা রাত ওর বিছানার কাছেই চেয়ার পেতে তাতে হেলান দিয়ে বসেছিল আজরাহান। সারা রাত অক্ষিপল্লব খুলে বিনিদ্র রজনী কাটায় আজরাহান। শীতল বাতাসে প্রহরের গলায় দলা পাকিয়ে যায় কফ। পুরো রাতে একটু পরপর কেশে উঠছিল। শেষ রাতের দিকেই চোখ লেগে আসে প্রহরের। ভোরের সূর্য তার মিষ্টি রোদের আভা পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার পূর্ব মুহূর্তে আজরাহান বেরিয়ে আসে প্রহরের ঘর থেকে। ভেজা চুল কোনো রকমে শাড়ির আঁচলে ঢেকে সিঁড়ি দিয়ে নেমে আসছিল নন্দিতা। আজরাহানের চোখে চোখ পড়তেই চোখ নামায় নন্দিতা। আজরাহান নন্দিতার দিকে চোরা চোখে তাকিয়ে আবার চোখ নামায়। ওকে পাশ কাটিয়ে নিজের ঘরের দিকে যায় আজরাহান। আজরাহান যেতেই প্রহরের ঘরের দরজা হালকা ধাক্কা দিয়ে ভেতরে তাকাতেই নন্দিতা দেখে প্রহর ঘুমে বিভোর। স্মিত হাসে নন্দিতা। এই বাড়িতে আসার পর আরও অনেক কিছুই দেখেছে নন্দিতা, তাই এসব নিয়ে আর ভাবিনি সে। প্রহরকে দেখেই হোঁচট খায় মার্শিয়াদ। ও আশা করেনি আজরাহান ওকে সাথে করে নিয়ে আসবে। গাঢ় লাল রঙের ড্রেস পরেছে প্রহর, চুলের একপাশে সিঁথি করে তা সরিয়ে রেখেছে পিঠের ওপর। মার্শিয়াদকে শুধু একবার অস্পষ্টভাবে জিজ্ঞেস করেছিল যে সে কেমন আছে, আর কোনো কথা বলেনি প্রহর। আজরাহানের পাশ ঘেঁষেই বসে আছে প্রহর। কাতর দৃষ্টিতে মার্শিয়াদের দিকে কয়েকবার তাকিয়ে আবার চোখ ফেরায়, কিন্তু কোনো কথা বলল না। রাতের তমসা প্রগাঢ় হতে লাগলো। নিশ্চুপ হয়ে বসে আছে তিনজন। প্রহরের দম বন্ধ হয়ে আছে। সারাদিনে লাখখানেক কথা বলা প্রহর গত 15-20 মিনিট যাবৎ একটা কথা বলতে পারছে না। মার্শিয়াদ অনলাইনে চ্যাটিং করে যাচ্ছে নুরাইশার সাথে। একটু পরপর অধর প্রশস্ত করে চোখে হাসে মার্শিয়াদ। আজরাহান শক্ত হয়ে বসে আছে। মনে মনে অভব্য গালি দিয়ে যাচ্ছে আশফিককে। আশফিকের আসার কথা, ওর জন্যই বসে আছে ওরা। কিন্তু মহান আশফিক তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বের হয়েছে। আজরাহানের মাথার রাগে ফেটে যাচ্ছে। মনে মনে আশফিককে কয়েকটা লাথি উস্টা তো মেরেই দিয়েছে, এখন শুধু তার দৃশ্যমান হওয়া বাকি। প্রহর মার্শিয়াদের দিকে তাকিয়ে একটু অবাক হয়। কোনো মানুষ শুধু শুধু হাসে? প্রহরের ইচ্ছে করছে মার্শিয়াদের মোবাইলের মধ্যে ঢুকে একবার দেখতে এমন কী চলছে সেখানে। কিন্তু পাশে যে বুনো গরিলাটা বসে আছে, এখান থেকে নড়লেই তো ওর হাড়গোড় ভেঙে ওকে নাস্তানাবুদ করে ছাড়বে। তাই মনের কথা মনে রেখেই আবারও শান্ত মনে বসে থাকে প্রহর। ডোরবেল বাজতেই উজ্জ্বলিত হয়ে প্রহর বলল, আমি যাই। মার্শিয়াদ মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। দৌড়ে গিয়ে দরজা খুলে দীপ্ত হাসে প্রহর। ইনশিরা প্রহরকে দেখে স্মিত হাসে। আশফিক ফিকে গলায় বলল, কখন এসেছিস তুই? প্রহর সরস গলায় বলল, অনেকক্ষণ। তুমি এসো, তোমার ঠ্যাং ভাঙবে রাহান ভাইয়া আজ। গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি। আশফিক ফিসেল হাসে, ভ্রু নাচিয়ে বলল, তোকে কে বললো আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গিয়েছি? তাহলে কি বউ নিয়ে ঘুরতে গিয়েছিলে? কথা শেষ করেই প্রহর খলখলিয়ে হেসে ওঠে। শান্ত গলায় আশফিক বলল, এখন কি ঢুকতে দিবি নাকি এখানে দাঁড় করিয়ে রাখবি? ও সরি, এসো। আজরাহানকে দেখেই চোখ মুখ শক্ত করে ইনশিরা। আজরাহান ইনশিরার দিকে তাকিয়ে আশফিককে উদ্দেশ্য করে ফিসেল গলায় বলল, একবারে বাচ্চা নিয়েই ফিরতি, খামাখা সময় নষ্ট করলি কেন? ইনশিরা উত্তেজিত গলায় বলল, ভদ্রভাবে কথা বলো আজরাহান। আজরাহান শক্ত কণ্ঠে বলল, গায়ে মানে না আপনি মোড়ল। আমি কি তোমাকে কিছু বলেছি? আমার ভাইকে বলেছি। তোমার এত জলে কেন? ইনশিরা তেতে ওঠা গলায় বলল, এইসব কি ধরনের ভাষা তোমার? খাঁটি বাংলা প্রচলিত ভাষা, ও তুমি বুঝবে না। বেশি আর্টিফিশিয়াল শিক্ষিত হলে যা হয় আর কি। আশফিক, তুই শেষে না তোর ভবিষ্যৎ সংস্কৃত ভাষায় বিশেষজ্ঞ হয়। ইনশিরা দাম্ভিকতার সাথে বলল, যেমনই হোক, তবে তোমার মতো লাফাঙ্গা না হোক। মার্শিয়াদ কঠিন গলায় বলল, স্টপ দিস শিরা, নাও গো টু ইয়োর রুম। রেড চিলে আপনিও শিরার ঘরে যান। প্রহর 2বার মাথা হেলায়। মার্শিয়াদ আজরাহানকে গাঢ় ও চিন্তিত গলায় বলল, সমস্যা কি তোর? আমাকে তো সহ্যই হয় না এখন শিরার সাথেও। আজরাহান উচ্চ গলায় বলল,
তোদের দুজনকে আমার সহ্য হয় না। যদি আইন দুটো খুনের জন্য শাস্তির বিধান করার না হতো, তাহলে সবার আগে আমি তোদের দুজনকেই খুন করতাম। মার্শিয়াদ স্মিত হেসে শান্ত গলায় বলল। তোর গলায় ফাঁসির দড়ির জন্যে আমার একটা কলই যথেষ্ট। আজরাহান ব্যস্ত হয়ে কাউচ থেকে উঠে মার্শিয়াদের কলার চেপে ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল। কর কর, দেখি তোর কোন বাপ আসে। মার্শিয়াদ ছোট্ট করে হেসে শান্ত গলায় বলল। কুল ম্যান কুল। আমার বাড়িতে কি রক্তের গঙ্গা বইয়ে দিবি নাকি? আশফিক সব্যস্ত হয়ে আজরাহানকে সরায়, কাউচে বসিয়ে দীপ্ত কণ্ঠে বলল। কি শুরু করলি তুই? এদিকে প্রহরকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস আর ব্যবহার করছিস বাচ্চাদের মতো। বিয়ের পর তোকে সামলাবে না, তোর বাচ্চাদের সামলাবে। আজরাহান কুরুর দৃষ্টিতে তাকায় আশফিকের দিকে। মার্শিয়াদ ফিসেল হেসে বলল। এখন বল কেন এসেছিস? আজরাহান গাঢ় গলায় বলল। আমি কুহুকপুর যাব। আশফিক হকচকিয়ে বলল। তোর মাথা খারাপ? কেন যাবি আবার? আজরাহান সম্পূর্ণ ঘটনা খুলে বলল। চিন্তার ভাঁজ পড়ে মার্শিয়াদের কপালে। আশফিক বিস্মিত নয়নজোড়া আরও প্রশস্ত করে শোনে আজরাহানের কথা। উৎসুক গলায় আশফিক বলল। তার মানে প্রহর কুহুকপুরে থাকতো? আজরাহান নরম গলায় বলল। আই থিঙ্ক সো। তোর কি মনে হয় তুই ওর ফ্যামিলিকে খুঁজে পাবি? চেষ্টা করতে দোষ কি? মার্শিয়াদ এক শীতল নিঃশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল। ব্যাড আইডিয়া। আজরাহান আহত গলায় বলল। ওয়াই? মার্শিয়াদ হেলান ছেড়ে সোজা হয়ে বসে সহজ ও স্বাভাবিক গলায় বলল। ঘটনা 3 বছর আগের। আর রেড চিলি কোনো সাধারণ জায়গা থেকে আসেনি। হিউম্যান ট্রাফিকিং গ্যাংয়ের কাছ থেকে এসেছে। যাদের ব্ল্যাক শ্যাডো ধরেছে তারা নিতান্তই চুনোপুটি। রেড চিলি সেখান থেকে তার বাড়ি ফেরেনি। যদি তারা তা জানতে পারে আদেও তার ফ্যামিলিকে ওই গ্যাং ছেড়ে দিবে, আর যদি দেয় তবুও আমার মনে হয় না ওখানে আমাদের কারোই যাওয়া উচিত। আশফিক উদ্বেলিত গলায় বলল। প্রহরকে ওদের হাতে কে দিতে পারে? আশফিকের কথায় বিচলিত হয় মার্শিয়াদ আর আজরাহান। ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে আজরাহান, দাঁত কিরমিরিয়ে বলল। সে যেই হোক, একবার হাতের কাছে পাই ওকে। যদি আমি ওর জীবনের শেষ সূর্যাস্ত না দেখিয়েছি, তাহলে আমিও। আজরাহান করিম আহমেদ নই, হ্যাঁ তাই তো? হা হা করে হেসে ওঠে মার্শিয়াদ আর আশফিক। কর্জিত চোখে তাকায় আজরাহান। ওদের কথার ফাঁকেই সেখানে এসে দাঁড়ায় প্রহর আর ইনশিরা। প্রহরকে দেখেই বিমোহিত মুগ্ধের মতো আবিষ্ট নয়নে তাকিয়ে থাকে আজরাহান। একটা মেরুন রঙের শাড়ি পরেছে প্রহর। একটু আগে আশফিকের সাথে গিয়ে তা নিয়ে এসেছিল ইনশিরা। আজরাহান হাজার চেয়েও ওর চোখ সরাতে পারছে না। ইনশিরা দৃষ্টি হেসে চোখ দিয়ে ইশারা করে মার্শিয়াদকে। এটাই জিজ্ঞাসা করছে শাড়িতে প্রহরকে কেমন লাগছে। মার্শিয়াদ চোখের কোণ ক্ষীণ করে উঠে দাঁড়ায়, রাশভারী গলায় আশফিককে বলল। চল, তোর সাথে আমার কথা আছে। আশফিকও মার্শিয়াদকে অনুসরণ করে। একরকম টেনেই ইনশিরাকে সাথে নিয়ে যায় মার্শিয়াদ। ইনশিরা চোখ মুখ বিকৃত করে মনে মনে শাসায় মার্শিয়াদকে। এত কষ্ট করে ওই একটুখানি বাবরি ডলটাকে মার্শিয়াদের জন্যই সাজিয়েছিল ইনশিরা, কিন্তু এই হাদারাম এই কিন্ডার গার্ডেন অসভ্য আজরাহানের কাছে রেখে এলো ওই ছোট্ট বারবি ডলটাকে। না জানি ওই অসভ্যটা কি করে ওর সাথে। বিবিধ চিন্তা ঘুরপাক খাচ্ছে ইনশিরার ছোট্ট মস্তিষ্কে। লজ্জা মিশ্রিত চোখে প্রহর তাকায় আজরাহানের দিকে। আজরাহান জ্বলন্ত চোখে আবদ্ধ করে রেখেছে প্রহরের নির্লিপ্ত স্নিগ্ধ মোহনীয় চেহারায়। প্রহর ফাঁকা ঢোক গেলে আজরাহানের বারন্ত পদযুগল যেন অন্তর কাঁপিয়ে দিচ্ছে প্রহরের। পাতলা শাড়ির আঁচল ছড়িয়ে আছে প্রহরের কাঁধে। ফর্সা মেদহীন পেট পুরোই দৃশ্যমান। আজরাহান হালকা পায়ে একদম ওর সামনে গিয়ে দাঁড়ায়। একটানে ওকে মিশিয়ে নেয় বুকের সাথে। গাঢ় ও শান্ত গলায় বলল। শাড়ি কেন পরেছিস তুই? তোকে না বারণ করেছি? প্রহর নিস্তেজ ও আহ্লাদি গলায় বলল। ইনশিরা আপু পরিয়ে দিয়েছে। ওই শিরনি বললার তুই পরে নিলি? রাহান ভাই লাগছে আমার। আজরাহান শক্ত হাতে প্রহরের কোমর চেপে ধরেছে। কথার প্রগাঢ়তা বাড়ার ফলে আজরাহানের বলিষ্ঠ হাতের বাঁধনও শক্ত হতে থাকে। আজরাহান হিসিয়ে বলল। শাড়ি পরে মার্শিয়াদের সামনে কেন এসেছিস তুই? প্রহর কাতল গলায় অস্ফুট ভাবে বলল। রাহান ভাই ব্যথা লাগছে আমার, ছাড়ুন প্লিজ। আজরাহান ওর হাতের বাঁধন হালকা করে। প্রহর প্রাণের শ্বাস নেয়। আজরাহানের শরীরের উষ্ণতায় ঘোর লেগে আসে প্রহরের। কম্পন উঠে প্রহরের শরীরে। অনুরণন হয় প্রহরের অষ্টদয়ে। আজরাহানোর নাক ডুবায় প্রহরের কাঁধে ছড়িয়ে থাকা কতিপয় চুলে। মোহনীয় ঘ্রাণ তার।
প্রহরের শরীরে গোলাপের মিষ্টি গন্ধ মাতাল করে দিচ্ছে আজরাহানকে। আজরাহান শীতল কণ্ঠে বলল, আর কখনো শাড়ি পরবি না তুই। বিয়ের পর আমি নিজ হাতে তোকে শাড়ি পরাবো। আজরাহানের উষ্ণ নিঃশ্বাসের মিষ্টি গন্ধ নাকে লাগে প্রহরের। বিমোহিত মুগ্ধতা আচ্ছন্ন করে রেখেছে ওকে। প্রহর অক্কিপুট ফেলে সম্মতি দেয়। আজরাহান ওর ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে প্রহরের নিচের ঠোঁটে হালকা ঘষা দেয়। প্রহর মোহবিষ্ট চোখে তাকিয়ে আছে। আজরাহান ধীরে ধীরে ওর অধরযুগল এগিয়ে নেয় প্রহরের পাতলা গোলাপি ঠোঁটের দিকে। দীর্ঘ সময় নিয়ে এসে গাঢ় চুম্বন করে প্রহরের ঠোঁটে। ব্যালকনির সম্মুখ পানে মুখ করে দাঁড়িয়ে আছে মার্শিয়াত। মার্শিয়াত থেকে হালকা দূরত্বে দাঁড়িয়ে আছে আশফিক। নিষ্প্রভ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মার্শিয়াদের দিকে। মার্শিয়াত আকাশ দেখছে। বিশাল আকাশ জুড়ে একটাই চাঁদ। এই এক চাঁদের বিচ্ছুরিত আলোয় পুরো ধরনী রক্ষা পায় রাতের তমসা থেকে। হাজারো তারার আলো ফিকে পড়ে ওই চাঁদের আলোয়। রাতের আকাশ তাকে ছাড়া একদম শূন্য। তার আলো না থাকলে সন্ধ্যা রাতের পরেই ধরনী প্রলীন হয়ে যেত অন্ধকারে। পুরো পৃথিবী ডুবে যেত অন্ধকার সাগরে। চাঁদের মূল্য তাই রাতের আকাশ বোঝে। তবে মার্শিয়াত আজও তার পৃথিবীতে আসার কারণ বোঝে না। নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় আশফিক বলল, তুই ঠিক আছিস মার্শিয়াত? অস্ফুট স্বরে মার্শিয়াত বলল। হুম। আশফিক উৎসুক গলায় আবার বলল, যা হচ্ছে তা ঠিক হচ্ছে তো? হুম। আশফিক জ্বলে ওঠে, তপ্ত গলায় বলে, কি হু হু করছিস? কথা বলতে পারিস না? মার্শিয়াত নীরস গলায় বলল। ইচ্ছে করছে না। ফুঁসে ওঠে প্রদীপ্ত গলায় ইনশিরা বলল। ওই অসভ্যটাকে বাসর করতে দিয়ে আসলে? মার্শিয়াত উত্তেজিত গলায় বলল। স্টপ দিস ননসেন্স শিরা। মার্শিয়াদের উচ্চ আওয়াজ কোনো প্রতিক্রিয়া করল না ইনশিরা। অবিচলিতভাবে ট্রেতে করে নিয়ে আসা কফি তুলে দেয় মার্শিয়াদ আর আশফিকের হাতে। আশফিক চুমুক দেয় কফির মগে। শরৎ চোখে তাকিয়ে দেখে ওদের দুজনকে। মার্শিয়াদ আর ইনশিরার সম্পর্ক আজও বুঝতে পারছে না আশফিক। কিন্তু তা প্রেম সম্পর্ক নয়। ওদের দুজনের মধ্যে যা আছে তা এর ঊর্ধ্বে। কিন্তু তাতে বিন্দু সম চিন্তিত নয় আশফিক, কারণ সে তার ভালোবাসার সরল স্বীকারোক্তি পেয়েছে। সে এখন আত্মবিশ্বাসী যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি চীনের প্রাচীরের মতো প্রাচীর ঘেরা ইনশিরা এর নরম হৃদয়ের কোথাও সে জায়গা পেয়েছে। তাই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু মার্শিয়াত, ওর মনের কোথাও এখনও রবীন্দ্রনাথের সেই অপরিচিতা গল্পের কল্যাণীর মতো অনুপম রূপী মার্শিয়াতের হৃদয়ের কোনো একটা বিশাল জায়গা জুড়ে এখনো প্রহরের বাস। হয়তো অনুপমের মতো প্রহরের ওই অধর জোড়ায় খুশির হাসি দেখে মার্শিয়াদও ভাবে, এই তো আমি জায়গা পাইয়াছি। বলা বাহুল্য আজ মার্শিয়াদের জন্যই প্রহর আজরানের জীবনে পুষ্পকানন ভরার বসন্ত হয়ে এসেছে, যার সৌরভে মাতোয়ারা আজরাহান আজ সব কিছুর ঊর্ধ্বে চলে গিয়েছে। হয়তো মার্শিয়াদের প্রতি এক নিরঙ্কুশ ভালোবাসার কারণে আজরাহানকে একদমই সহ্য করতে পারে না ইনশিরা।